আচ্ছা, আজকে আমরা চেষ্টা করব এসিওর উপর একটা লাস্ট ক্লাস নেয়ার। এরপরে আমরা এক্সটেনশনগুলো দেখব। ফ্রাইডেতে আপনাদের একটা ক্লাস আছে, আপনারা সবাই কি জানেন? আমাদের যে একটা ক্লাস হচ্ছে অফ হয়েছিল লাস্ট ওয়েডনেসডেতে, সেটা হচ্ছে আমরা ফ্রাইডেতে রেখেছি, রিস্কেডিউল জি করা জানি। হয়েছে। ওটা ফ্রাইডেতে রাত 9টায় হবে, ঠিক আছে? আজকের এসিওর মোটামুটি একটা প্রপার গাইডলাইন পাবেন। লাস্ট ক্লাসটাও যেহেতু এসির উপরে গিয়েছে, আজকে আপনারা একটু ট্রাই করবেন খেয়াল করে ক্লাসটা অ্যাটেন্ড করার, এবং যার যেখানে কনফিউশন একটু ক্লিয়ার হওয়ার। এরপরে আজকে আমরা এসিওর লাস্ট থিওরিটিক্যাল ক্লাস করব। নেক্সট ক্লাস হবে আমাদের প্র্যাকটিক্যাল এসিওর, ঠিক আছে? আচ্ছা, আমরা এসিও হয় টু টাইপস অফ এসিও হয়। যদি বলি এসিও এসিও কি, মোটামুটি এটা আমরা জানি। এখন আজকে যে ক্লাসটা দেখা যাবে কি এই টপিকগুলো আপনারা অলরেডি কভার করেছেন, কিন্তু অ্যাজ এ প্রফেশনাল কন্টেন্ট রাইটার বা আপনি যদি কোথাও কোনো জবে অ্যাপ্লাই করেন, প্রফেশন হিসাবে আপনি কন্টেন্ট রাইটিংটা নিতে চান, আপনার একটি ইন্টারভিউ থেকে শুরু করে বা আপনি কাউকে যখন শেখাচ্ছেন, আপনার টোটাল টপিকটা সম্পর্কে তো নলেজ থাকা দরকার, ঠিক আছে? যে আমি জানি এসইও কাজ করে কিভাবে, কিন্তু এক্সাক্ট টার্মসগুলো কি, এই জিনিসটা আপনার পরিচিত হতে হবে। তো আমরা আজকে জাস্ট একটা থিওরিটিক্যাল ক্লাস করব। যদি আমরা বলি টাইপস অফ এসইও যদি বলতে চাই, সেখানে মেইনলি যদি বুঝি আমরা, এক নম্বরে হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও, লোকাল এসইও, আরেকটা হচ্ছে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওটা জাস্ট আপনারা জেনে রাখার জন্য এই টার্মসটা জানেন। এটা আপনাদের আসলে শুধু অনলি কন্টেন্ট রাইটার হিসাবে এটার কাজ নেই। আচ্ছা, আমি কি স্ক্রিন রেকর্ড করেছিলাম, কেউ বলতে পারবেন? না, রেকর্ডিং অন করেননি। না না, অন করেছি, চলছে, রেকর্ডিং চলছে। আচ্ছা, তাহলে টাইপস অফ এসইও যদি বলি, আমার টোটাল এই 4টা টাইপস অফ এসইও জানলেই আপনার মোটামুটি কাজটা হতে পারে। সেখানে একটা হচ্ছে কি অন পেজ এসইও, অফ পেজ এসইও, লোকাল এসইও, আর একটা হচ্ছে টেকনিক্যাল এসইও। তো আমরা যে 3টা টার্মসের এসইও নিয়ে কাজ করবো অ্যাজ এ কন্টেন্ট রাইটার, যে এই 3টা অন পেজ এসইও, অফ পেজ এসইও, লোকাল এসইও। টেকনিক্যাল এসইওটা হচ্ছে ব্যাক এন্ডের কাজ। আপনি যখন অ্যাজ এ ডেভেলপার সাইটগুলো ডেভেলপ করবেন বা মেনটেনেন্সের কাজটা আপনি করবেন, তখন আপনার টেকনিক্যাল এসইওটা দরকার। আদারওয়াইজ আমাদের কন্টেন্ট রাইটার জন্য এই 3টা এসইও জানলেই হবে। অন পেজ এসইও কি? একটা ওয়েবসাইটে যদি বলি, এই যে কোডার্স ট্রাস্ট না দিয়ে একটা ব্লগ ওয়েবসাইট দিচ্ছি, কারণ আমাদের এই এসইও টার্মসগুলো জানতে হবে আর একটা কাজে। আপনারা সবাই ফ্রিল্যান্সিং বা রিমোটলি কাজ করার একটা ইন্টেনশন আছে, যে শুধুমাত্র আমরা সেলফ লার্নিং এর জন্যই না, কন্টেন্ট অ্যাজ এ কন্টেন্ট রাইটার আমি যদি এটা প্রফেশন হিসাবে নিতে চাই, তখন আপনি অবশ্যই কোনো না কোনো ক্লায়েন্টের কাজ করবেন। ক্লায়েন্টের কাজগুলো কিভাবে আসে ওইটা আমি আপনাদের এখানে ব্রিফ করে দিব ক্লাসের টপিকের মাঝে মাঝে। যেমন আপনার একজন ক্লায়েন্ট এসছে, আমরা এতদিন কি দেখেছি, যে কন্টেন্টটা আমি রেডি করছি, কন্টেন্ট রাইটার মানে আমি কন্টেন্ট লিখে দিচ্ছি, রাইট? যে আমরা কন্টেন্টটা জাস্ট লিখে দিব, কিন্তু সেখানে আমি যদি বলি আপনার একটা
ইয়ে আসছে যে মনে করেন আপনার একজন ক্লায়েন্ট এসছে যার অলরেডি ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করা আছে, এই ধরনের কাজও আপনারা পাবেন। যদি আমরা যদি ফাইবার মার্কেট প্লেসে দেখি যে আমরা অলরেডি এই ওয়েবসাইটটা হচ্ছে কন্টেন্টগুলো পাবলিশ করা আছে, দেখেন ব্যাক লিঙ্ক, তারপরে হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, বিভিন্ন স্ট্যাটিক, সব কিছু, এটা পুরো একটা রেডি ওয়েবসাইট। তাহলে আপনি অ্যাজ এ কন্টেন্ট রাইটার আপনার কী কাজ? তো আপনারা এটা একটা প্রফেশন হিসাবে নিতে পারেন যে অপটিমাইজ কন্টেন্ট রাইটার। আপনি শুধু কন্টেন্ট লিখছেন না, আপনি কন্টেন্ট অপটিমাইজও করবেন। অপটিমাইজ কথাটা কি? যদি আমরা একটু ফাইবারে যাই, এখানে কিছু কাজের গিগ দেখলে আপনারা এটা বুঝতে পারবেন। আমার ইন্টারনেটটা খুবই স্লো। আপনাদের যাদের সামনে ডিভাইস আছে আপনারা fiverr.com-এ চলে যান, গিয়ে এখানে জাস্ট কন্টেন্ট রাইটার, আমি এখান থেকে না গিয়ে ইনকগনিটো থেকে যাচ্ছি। এই যে দেখেন ফাইবারে আমি জাস্ট শুধু কন্টেন্ট, আমার তাও স্পেলিংটা হচ্ছে মিস্টেক হয়েছে, সাজেশনে কতগুলো কাজ চলে আসছে, জব, কন্টেন্ট রাইটার 1 নম্বরে, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর এটা আলাদা। আমরা কন্টেন্ট রাইটার কি ধরনের কাজ করতে পারি? কন্টেন্ট রাইটার লিঙ্কডইন কন্টেন্ট, হ্যাঁ, অ্যামাজন এ প্লাস কন্টেন্ট, এই কাজগুলো আমাদের। তো একটা কন্টেন্ট রাইটারের সে কি কি সার্ভিস প্রোভাইড করে, তার কাজগুলো কিভাবে হবে, জাস্ট দেখবেন মাশাআল্লাহ। অ্যাজ এ কন্টেন্ট রাইটার ফাইবারে 17,000 প্লাস ওয়ার্কার, বলবো না গিগ, এটা ফাইবারে বলে গিগ। যেমন আমরা একটা জবে যদি বলি আমার একটা প্রোফাইল থাকে, ফেসবুকে কি আমার একটা প্রোফাইল আছে, লিঙ্কডইনে আমার একটা প্রোফাইল আছে, যে প্রোফাইল দেখে সবাই আমার পরিচিতি জানে, সেখানে আমি একটা অ্যাড দিতে পারি, একটা পোস্ট দিতে পারি। তো ফাইবার হচ্ছে ওয়ান কাইন্ড অফ মার্কেট প্লেস যেখানে আমরা শুধু জবের জন্য আসি, এবং ফাইবারে একটা প্রোফাইল থাকে, এবং আমরা যেভাবে ফেসবুকে পোস্ট দিই, ফাইবারে হচ্ছে গিগ। আমরা ফেসবুকে আনলিমিটেড পোস্ট দিতে পারি, ফাইবারে আপনি অ্যাট এ টাইম আনলিমিটেড পোস্ট গিগ পাবলিশ করতে পারবেন। এখানে একটা কাজের যে টোটাল ডিটেলস দেওয়া থাকে, আপনি কি কাজ, আপনার নিজের ব্র্যান্ডিং আপনি এখানে করছেন, আপনি কি কাজ করছেন, কি কি সার্ভিস দিবেন, আপনার কি কি প্যাকেজ হচ্ছে আপনি প্রোভাইড করছেন, ইন ডিটেলস হচ্ছে আপনার একটা গিগে থাকে। তো এখানে দেখেন আমরা কন্টেন্ট রাইটার হিসাবে কতগুলো গিগ আছে, 17,000 প্লাস। এটা কিন্তু খুবই একটা লো কম্পিটিটিভ ফাইবারের কাজ। কেন লো কম্পিটিটিভ বলছি, দেখেন অন্য একটা কাজ দেখি আমরা, তাহলে বুঝবেন যে এটা কত আর কি, এটার কম্পিটিশন কত কম। ফাইবার কিন্তু আমরা সবাই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সবসময় চিন্তা করি কি ফ্রিল্যান্সিং মানেই অনেক ইনকাম, অনেক কিছু। আমি আপনাদের মিথ্যা কোনো আশা দিচ্ছি না। হ্যাঁ, ফ্রিল্যান্সিং এ আপনি ইনকাম করতে পারবেন, অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি হিউজ ইনকাম করতে পারবেন, কিন্তু সেখানে আপনার যদি বলি 24 আওয়ার্সের মধ্যে যদি বলা যায় যে আপনি 24 আওয়ার্সের মধ্যে
28 আওয়ার্স কাজ করবেন, তাহলে আপনাকে সেভাবে কাজ করতে হবে। আপনার ফ্রিল্যান্সিং জগতে আসলে আপনার মাইন্ডসেট সেভাবে নিয়ে আসতে হবে। আমরা এমনও ট্রেইনি দেখি ফাইবারে, আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন দেখবেন যে প্রোফাইল এস্টাবলিশড করে অ্যাজ এ সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করানোটা নাউডেজ খুব টাফ। 2025-এ এসে খুবই টাফ, যেটা 2020-এ এসে খুব ইজি ছিল। ইভেন আমার লেভেল 2 সেলারের যে প্রোফাইল, সেটা লাস্ট ইয়ার অক্টোবরে হ্যাক হয়ে ডিসেবল হয়ে যায়। এতটা কম্পিটিটর চলে এসছে। সেখানে আমরা কি করি, আমরা ক্যারিয়ার অ্যাডভাইজার হোক যেভাবে হোক, আমরা বিভিন্নভাবে ট্রাই করে একটা প্রোফাইল দাঁড় করানোর পরে যখন শুনি সে রাত 2টার পরে হচ্ছে অ্যাক্টিভ থাকতে পারবে না, তার ওই গিগটা সে অপটিমাইজ করতে পারবে না, সে অ্যাক্টিভ থাকা তো দূরের কথা, তার প্রোফাইলে কতগুলো ক্লিক আসছে, ইমপ্রেশন আসছে, এই জিনিসটা সে ফলো করে না, তার কাজ আসবে কিভাবে? এই জন্য আমরা 9 to 5 PM যদি একটা জব করি, তার থেকে একজন ফ্রিল্যান্সার, এই আপনার ফ্রিল্যান্সারের জীবনে কখনো কোনো ফিক্সড কোনো টাইম নেই, আপনাকে ফুল টাইম দিতে হবে। হ্যাঁ, আপনি যখন এস্টাবলিশড হয়ে যাবেন তখন আপনি আপনার কাজটা ওইভাবে একটা রুটিন ওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি এই 2025 সালে এসেও আপনি কাজ পাবেন এবং আপনি একটা সার্টেন অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। এটা ডিপেন্ড করে আপনার স্কিল এবং আপনার শ্রম এবং আপনার সময়ের উপরে, আপনার প্যাশনের উপরে, আপনি কতটুকু এই কাজটার পেছনে কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ থাকতে পারবেন। তাহলে আপনার ফাইবার বলেন, যে কোনো মার্কেট প্লেস বলেন, ইভেন রিমোটলি জবও যদি বলেন, আপনার জন্য এটা 100%। আর যারা বলবো যে না আমার ওইভাবে না, জাস্ট কোর্স শেষ করলাম তারপর অটোমেটিক কাজ আসবে, না, এই কনসেপ্ট যদি কেউ দিয়ে থাকে ভুল। আপনার কাজ আপনার নিজেকে খুঁজে বের করতে হবে, আমরা আপনাকে গাইডলাইন দিব। তো ফাইবারে দেখেন কন্টেন্ট রাইটারের ডিমান্ড যে নাই সেটা না, ডিমান্ড আছে, কম্পিটিটর কম। আমি যদি বলি মিডিয়া ম্যানেজার, হ্যাঁ, এই টপিকে দেখে কতগুলো গিগ পাবলিশ করা আছে দেখছেন। অ্যাজ এ কন্টেন্ট রাইটার কত ছিল? 17,000। আর শুধু সোশ্যাল মিডিয়া ম্যানেজার হচ্ছে 48,000 প্লাস রেজাল্ট, 48,000 প্লাস। তার মানে কি আমার কন্টেন্ট রাইটার অন্যান্য যে কোনো কাজের থেকে এই কাজের ডিমান্ড আছে, কিন্তু আপনার এই কাজের আপনার ওটাকে কি বলে, কম্পিটিটর কম। তাহলে আপনারা এই কাজটা ইজিলি পিক করতে পারেন এবং এই সেক্টরে আপনারা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন। এখন এখানে আসি, আমরা যে কন্টেন্ট রাইটার, এই যে দেখেন এসইও ওয়েবসাইট কপি দ্যাট কনভার্টস, আই উইল ব্রিং ইউর সাইট টু লাইফ উইথ এসইও ওয়েবসাইট কপি রাইটিং। এখন বুঝতে পারছেন আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনার পুরো রেডি একটা ওয়েবসাইট আছে। আমরা যদি ওর গিকটা একটু দেখি, রাইট কপি রাইটিং উইথ এসইও ওয়েবসাইট কন্টেন্ট, I will provide website copywriting and SEO content. এটা তো টপ রেটেড লেভেল 2। আমরা নিউ কোনো সেলারকে দেখি, আমরা যদি নিউ কোনো সেলারকে দেখি, লেভেল 2, সবই লেভেল 2। এই যে এসছে, আমার নতুন একজন আছে, এবং মজার জিনিস হচ্ছে ফাইবারে এই যে দেখেন আমি সার্চ করার সাথে সাথে, আমরা ওয়েবসাইট যেভাবে দেখেছি টপে থাকে, এই যে সার্চ করার পর দেখেন এই 4 জন ফার্স্টে এসেছে, বাকিরা লাস্টে। এর মধ্যে দেখেন ও কতগুলো কাজ করছে, ও 5 স্টার রেটিং আছে এবং অলমোস্ট এই গিগে 112টা অর্ডার ও কমপ্লিট করেছে, 53টা, 278, ওর হচ্ছে 371। লাস্ট একটা দেখলাম 1K। তাহলে দেখেন 1K কাজ করেও লেভেল 2 সেলার, কিন্তু ও অনেকটা র্যাঙ্কিং একটু পেছনে আছে, কারণ ওর কন্টেন্টটা ও রেগুলার অপটিমাইজ করে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অনলাইনের একজন যদি টপ র্যাঙ্কিংয়ে থাকতে চায়, আপনার কন্টেন্ট রেগুলার অপটিমাইজ করতে হবে।
সেখানে দেখেন আমরা কি কাজগুলো করি, আমাদের কন্টেন্ট রাইটার যে কন্টেন্ট লিখবো, কন্টেন্টের কাজ কি। ও এখানে একদম নিউ পাকিস্তানি একটা সেলার, তার মধ্যে ওর কাজ হচ্ছে কি, এটা ওর বেসিক একটা প্যাকেজ, 500 ওয়ার্ডসের ওয়েবসাইট কন্টেন্ট ফর এনি পেজ, মানে ওয়েবসাইটের যে কোনো একটা ওয়েব পেজে ও দিবে 500 ওয়ার্ডসের মধ্যে একটা কন্টেন্ট দিবে, মানে আর্টিকেল হতে পারে বা প্যারাগ্রাফ যে কোনো। তার মধ্যে 1 পেজের জন্য থাকবে, ডেলিভারি দিবে 1 ডে। রিভিশন মানে আপনি কতবার রিভিশন দিতে চাচ্ছেন, আপনার কাজ, আপনার ক্লায়েন্ট আপনাকে বারবার যে আমার এই কাজটা একটু চেঞ্জ করে দাও, এই কোটেশনটা একটু চেঞ্জ হবে, এভাবে করে আপনি সর্বোচ্চ 5 বার রিভিশন দিতে পারবেন। ও রিভিশনটাও এখানে আর কি উল্লেখ করে দিয়েছে। যদি স্ট্যান্ডার্ড প্যাক, এর জন্য ওর হচ্ছে চার্জ কত করবে, $5। আর স্ট্যান্ডার্ড প্যাকেজে দিয়েছে 1000 ওয়ার্ডসের ওয়েবসাইট কন্টেন্ট ফর এনি পেজ অর পেজেস, মানে কি ওর যদি আপনি বলেন 4টা পেজের জন্য বা আনলিমিটেড পেজের জন্য, 1 পেজের জন্য 1 পেজেও ওই কন্টেন্টটা রাখতে পারে, বা আপনার সেম কন্টেন্ট 2টা বা 3টা পেজ নিয়েও কাজ করতে পারে। তার মধ্যে ও সর্বোচ্চ দিয়ে দিয়েছি কি 1 ডেতে ডেলিভারি দিবে, সর্বোচ্চ 8 বার রিভিশন দেওয়া যাবে, 5 পেজের বেশি ও কন্টেন্টটা লিখবে না, 1000 ওয়ার্ডের কন্টেন্ট হবে যেটা সর্বোচ্চ 5 পেজে থাকবে। আমরা এই যে ওয়ার্ড ফাইলের যে পেজ, এই পেজটা কাউন্ট করি। এসইও কিওয়ার্ডস দেখছেন, আমরা এসইও শিখেছি, ওর এসইও কিওয়ার্ড ইনক্লুড থাকবে। এসইও কিওয়ার্ড রিসার্চ, আমরা কিওয়ার্ড রিসার্চ করেছি, কিওয়ার্ড রিসার্চ থাকবে, কম্পিটিটর রিসার্চ, সব কিছু থাকবে। তার জন্য ও $10 চার্জ করবে। প্রিমিয়াম যে আছে, প্রিমিয়ামে 500 ওয়ার্ডসের ওয়েবসাইট কন্টেন্ট ফর যে কোনো পেজের জন্য সর্বোচ্চ কত পেজ হবে, 7 পেজের মধ্যে। এই পেজটা হয় কি যে আমরা যে বিভিন্ন ইমেজ দেই, লিঙ্ক অ্যাপ দিই, তার জন্য যে পেজের লেন্থটা বাড়ে, তো সেখানে ও একটা লিমিটেশন দিয়ে রেখেছে, সর্বোচ্চ 7 পেজের মধ্যে কন্টেন্টটা থাকবে। এসইও কিওয়ার্ড থাকবে, এসইও কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর রিসার্চ। অবশ্যই তো এই জিনিসগুলো তো আমাদের বেসিক, এই হচ্ছে তার কাজ। দেখেন অলরেডি 62 অর্ডারস কমপ্লিট করছে, অলরেডি 62, এবং ওর রেটিং হচ্ছে 4.3। 11, এই 11 হচ্ছে কি ওর 11 আছে, এটাকে কি বলে, রিকমেন্ডেশন আছে, বা ওর ক্লায়েন্ট ওকে রিকমেন্ড করে গিয়েছে। দেখেন এই হচ্ছে আমার একটা গিগ, আমাদের মেইনলি যদি বলি কাজ হচ্ছে এই কাজটি হচ্ছে মেইনলি। দেখেন ও তার মধ্যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন দেখলে বলবেন ফর হোয়াইট পেজেস ইউ ক্যান রাইট ওয়েবসাইট কন্টেন্ট, আপনি কোন পেজের জন্য লিখতে চাচ্ছেন। সেখানে দেখেন ও লিখেছে আই ক্যান রাইট ফর অল পেজেস ইনক্লুডিং দ্য ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ কোনটা, যেটা আমার ওয়েবসাইটে গেলে ফার্স্টে যে একটা পেজ আসে ল্যান্ডিং পেজ, ফার্স্টে যে পেজটা আসে সেটা হোম পেজ। ল্যান্ডিং পেজ মানে বিভিন্ন যে পেজগুলো থাকে ল্যান্ডিং পেজ। আপনার ওয়েবসাইটে যে থাকে অ্যাবাউট আস, সেই অ্যাবাউট আস লিখতে পারবে। কন্ট্যাক্ট পেজ, আমার ওয়েবসাইটের বিভিন্ন ইনফরমেশন থাকে না, যে কন্ট্যাক্ট, যেমন এটা দেখেন, আচ্ছা এটায় থাকবে না, এটা কি থাকার কথা, হ্যাঁ এটাই আছে। এই যে দেখেন এইটা একটা ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজের কন্টেন্টও সে লিখবে। তারপরে যদি বলে, ও কি বলেছে যে অ্যাবাউট আস, অ্যাবাউট আসে গেলে অন্য একটা ল্যান্ডিং পেজে নিয়ে যায়, সেখানে যেই কন্টেন্টগুলো থাকবে, অ্যাবাউট আসে কি থাকে, সার্চ ইঞ্জিন ল্যান্ডস মিশন, হু উই আর, মানে আপনার যে কোম্পানির হয়ে আপনি কাজ করছেন সে কোম্পানির সম্পর্কে অ্যাবাউট সেকশন। যদি কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে চান, কন্ট্যাক্ট ইনফরমেশন, এই যে কন্টেন্ট, এই কন্টেন্টটা সে আপনাকে লিখে দিচ্ছে। ঠিক আছে, আরও একটা জিনিস দেখলাম কি, কন্ট্যাক্ট পেজ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। হ্যাঁ, এটা অনেক পেজে অনেক ওয়েবসাইটে থাকে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যেমন এই গিকটায় আছে কি কি ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন থাকতে পারে। এটা আপনি কিভাবে করবেন, রিসার্চ করবেন, এর কম্পিটিটর কিছু পেজ দেখবেন, পেজ দেখার পরে আপনি কিছু রিসার্চ করবেন, রিসার্চ করার পর তারপরে হচ্ছে আপনি ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন করবেন। এখন এই টপিকটা আমরা পরে আসি। তারপরে কি আওয়ার সার্ভিস, আমাদের বিভিন্ন ওয়েবসাইটে থাকে তারা কি কি সার্ভিস দিচ্ছে, আওয়ার মিশন অ্যান্ড সো অন, এই ধরনের কন্টেন্ট আপনি লিখছেন অ্যাজ এ কন্টেন্ট রাইটার, আপনার এই কন্টেন্টগুলো লিখতে হবে। তারপরে কি, ক্যান ইউ রাইট সার্চ ইঞ্জিন অপটিমাইজড ওয়েবসাইট কন্টেন্ট, এটা মানে কি আপনি এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখছেন। হ্যাঁ, এই যে ও দিয়েছে, ইয়েস আই ক্যান
however I prefer that you shall provide the primary keywords. ওখানে একটা কথা লিখে রেখেছে, আপনাকে হ্যাঁ ও এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট দিবে, কিন্তু সেখানে অবশ্যই আপনাকে প্রাইমারি কিওয়ার্ডস আপনার ক্লায়েন্টকে দিতে হবে। এখানে আমরা সবসময় যে ক্লায়েন্টের থেকে প্রাইমারি কিওয়ার্ডস নিব এমন না। যদি আপনার প্রাইমারি কিওয়ার্ডস হচ্ছে দিয়ে থাকে ক্লায়েন্ট, সেটা আপনার জন্য বেনিফিট। যদি না দেয় তখন আপনি সেটার জন্য চার্জ করতে পারেন, যে দেখো ওভারঅল একটা কাজ নামানো থেকে শুরু করে টোটাল কাজটা কমপ্লিট করাটা হচ্ছে আপনার কনভারসেশনের উপরে, কমিউনিকেশনের উপরে ডিপেন্ড করে। আপনি আপনার ক্লায়েন্টকে বলতে পারলেন যে তুমি আমাকে কিছু প্রাইমারি কিওয়ার্ড দাও, তাহলে আমি তোমার কাজটা করে দিচ্ছি। এখন ক্লায়েন্ট সে কিছুই জানে না কি প্রাইমারি কিওয়ার্ড কি, ডিমান্ডিং ফোকাসিং কিওয়ার্ড কি, এটা সে জানে না। তখন আপনি বলতে পারেন ওকে আমি তোমাকে দিচ্ছি, প্রাইমারি কিওয়ার্ডও আমি সেট করে দিব, ফোকাসিং কিওয়ার্ড থেকে শুরু করে ওভারঅল সব কিছু আমি দিব, কিন্তু সেখানে প্রাইমারি কিওয়ার্ডের জন্য আমার $5 এক্সট্রা চার্জ, ফোকাসিং কিওয়ার্ড বা কেজিআরের জন্য আমার $5 এক্সট্রা চার্জ। এইভাবে করে আপনি আপনার ভ্যালুটা ক্রিয়েট করতে পারেন। এরপর একটা কি, ডিউ রাইট ইন আমেরিকান ইংলিশ আর ব্রিটিশ ইংলিশ, হ্যাঁ আপনি যেই অ্যানসেন্টে লিখবেন সেটা আপনি এখানে ইনক্লুড করবেন। ক্যান ইউ হ্যান্ডেল টাইট ডেডলাইন্স, এটা তো ইজি যে আপনি ডেডলাইন্সের মধ্যে দিতে পারেন কিনা। তারপর কি, হোয়াট শ্যাল আই ডু ইফ আই ওয়ান্ট টু প্লেস এ কাস্টম অর্ডার। কাস্টম অর্ডারটা হচ্ছে যেমন আমরা যেটা বলেছি যে আপনি যদি প্রাইমারি কিওয়ার্ডের হচ্ছে জন্য $5 এক্সট্রা চার্জ করতে পারেন, এসিওর জন্য $5 এক্সট্রা চার্জ করতে পারেন। এইটা যে এইখানে কাস্টম অর্ডারসটা কোনটা হয়, আমরা বেসিক স্ট্যান্ডার্ড প্রাইমারি যে প্যাকেজগুলো দিয়েছি, এক্সাক্ট এই প্যাকেজগুলোর আমি যদি এখান থেকে একটা পারচেস করি, তাহলে এখানে ওর ম্যানুয়ালে যা যা দেওয়া আছে এর বাইরে ও কোনো সার্ভিস দিবে না। কিন্তু আমি যদি চাই এর বাইরে যেমন কাস্টমাইজ করবো, আমি যদি চাই 1500 না, আমি হচ্ছে 2000 বা 3000 ওয়ার্ডের একটা কন্টেন্ট রেডি করে নিতে চাই, তখন আমার কি ওকে এক্সট্রা পে করতে হবে। আমি এই প্রিমিয়াম প্যাকেজটাই নিচ্ছি, কিন্তু তখন আমাকে বাকি যে 1500 ওয়ার্ডের জন্য আমাকে এক্সট্রা চার্জ দিতে হবে। বা আমি যদি চাই আমাকে, আমরা কেজিআর এখনও শিখি নাই, কিওয়ার্ড গোল্ডেন রেশিও, ওটা একটা হিউজ ইম্পর্টেন্ট একটা টপিক। ওইটা যদি হয় আপনি কোনো ক্লায়েন্টকে বলতে পারেন আপনি এই কন্টেন্টটা, আমি এই সার্ভিসটা দিব, এর জন্য আপনি আমাকে এক্সট্রা চার্জ দিবেন। এটা হচ্ছে কাস্টম অর্ডার। তো ওভারঅল কন্টেন্ট রাইটারের কাজ কি দেখেন, ও অ্যাজ এ কন্টেন্ট রাইটার ও কিন্তু সব কিছু শুধু কন্টেন্ট নিয়ে কাজ করছে। আই উইল রাইট ইউর ওয়েবসাইট কন্টেন্ট, আই উইল বি ইউর এসইও ওয়েবসাইট কন্টেন্ট রাইটার ফর ওয়েবসাইট কপি রাইটিং। দেখে আর একটা যে আমাদের টপ রেটেড ছিল, এই যে ও একজন হচ্ছে ফাইবার চয়েস। ও কি করছে দেখেন, আমরা এই যে কন্টেন্ট রাইটার, এখানের বেসিক ছিল কি 500 ওয়ার্ডস 1 পেজ, আর এখানে 500 ওয়ার্ডস শর্ট, 500 ওয়ার্ডস এনগেজিং অ্যান্ড এসইও ওরিয়েন্টেড। তার জন্য কোথায় ও নিয়েছে $5, ও নিচ্ছে $75। কাজ কিন্তু সেম, 100% না হোক 90 to 80% সেম। তাহলে কথা হচ্ছে ও কেন $5 আর ওর এখানে $75 চার্জ করছে। আর প্রিমিয়াম যদি দেখি 180, মাই গড। এটাও 5 ডে ডেলিভারি, লং 10% ডিসকাউন্ট, সব কিছুই ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে সেম কাজে দুটা প্রোফাইলে আমার ডিফারেন্ট চার্জ কেন? এটা হচ্ছে এক্সপেরিয়েন্স ম্যাটার, প্রজেক্ট ম্যাটার। তার এখানে দেখেন সে 278 প্রজেক্ট করেছে, এবং তার এই যে ব্যাচ ফাইবার চয়েস, সে ফাইবারের আপার লেভেলের একজন কন্টেন্ট রাইটার। ফাইবার চয়েস মানে সে লেভেল 2 লেভেল 1 ক্রস করে এখন ফাইবার চয়েসে চলে গিয়েছে। তার জন্য সেম কাজ, তার এখানে কোনো রিভিশন কিন্তু দেয়নি দেখেন, কারণ তার কাছে রিভিশন দরকার নাই। 2 রিভিশন দিয়েছে, আর ওখানে কত ছিল 8 রিভিশন, 1 রিভিশন। তার মানে কি দেখেন, ও কিন্তু ফ্যাসিলিটিসও কম দিচ্ছে, চার্জ বেশি নিচ্ছে। তাহলে কেন এটা নিচ্ছে? এটা হচ্ছে আপনার এক্সপার্টিসের উপরে। আপনি যতটা এক্সপার্ট তত আপনার চার্জ বেশি। আপনি এই কন্টেন্ট রাইটার হিসাবে আপনি এখন কাজ করবেন 500-এ, এরপরে আপনি 5 বছর পরে চার্জ করতে পারবেন 5000, 10,000, 20,000। ঠিক আছে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি কতগুলো প্রজেক্ট করছেন তার উপরে। এরপরে যদি দেখি আর একটা ছিল কি, এও ফাইবার চয়েস, আচ্ছা এটা চলে গেছে।
ও ফ্রম ইউনাইটেড স্টেট, ও মাই গড, ও হচ্ছে অলরেডি 3.7K অর্ডার কমপ্লিট করছে, তার মধ্যে 53টা আছে ওর রিভিউ। কাজ কিন্তু সেম, ওয়েবসাইট কপি এডিটস। ও আচ্ছা, ও হচ্ছে কন্টেন্ট রাইটও করে না, ও জাস্ট এডিট করে দেয়, যেটা আমরা বলছি অপটিমাইজ। ইউ হ্যাভ গট দ্য ওয়েবসাইট, ইউ জাস্ট নিড দ্য কন্টেন্ট টু শাইন বেটার। ও জাস্ট আপনার রেডি করা ওয়েবসাইট সেটাও পলিশ করে দিবে। এ ফুল সেট অফ ওয়েবসাইট কপি ফর ইয়োর ওয়েবসাইট, সেটা হচ্ছে 1000। এই হচ্ছে আপনার অ্যাজ এ কন্টেন্ট রাইটারের কাজ, ঠিক আছে। সেখানে মোস্ট ডিমান্ডিং যদি আমরা বলি মার্কেট প্লেস থেকে শুরু করে ওয়েব কন্টেন্টটাই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। ওয়েব কন্টেন্টটা নিয়েই আমরা বেশি বেশি হচ্ছে কাজ করতে পারি। এটাই পপুলার একটা কাজ। দেখেন ওর ফ্রিকোয়েন্ট লাস্টকে হোয়াট ডু ইউর ওয়েবসাইট কপিরাইট সার্ভিস, কি কি সার্ভিস দিচ্ছে, অ্যানালাইজিস দ্য ওয়েবসাইট অ্যান্ড টার্গেট মার্কেট ফর পোটেনশিয়াল, হাউ ক্যান ওয়েবসাইট কপিরাইট ইমপ্রুভস মাই সাইট, ঠিক আছে। এখানেও একটা কোশ্চেন দিয়েছে এসইও, হোয়াট ডু ইউ মিন বাই এসইও, সার্চ ইঞ্জিন দ্য টার্ম রেফার্স। এগুলো বেসিক কিছু। হাউ টু বিল্ড ওয়েবসাইট, ডোন্ট নো বিল্ড ওয়েবসাইট, আই প্রোভাইড টেক্সট কন্টেন্ট। এই যে দেখেন ও বিল্ডের কথা ও ফ্রিকোয়েন্ট লাস্ট কোশ্চেনে বলেছে যে ও কি বিল্ড করে ওয়েবসাইট, বলছে না আমি বিল্ড করি না, আমি জাস্ট টেক্সট এবং কন্টেন্ট এক্সিস্টিং ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখে দেয়। সেখানে দেখেন সে একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম করছে, ঠিক আছে। তাহলে আমরা অ্যাটলিস্ট এটা বুঝতে পেরেছি যে আমাদের এসইওর কাজ আর কি, সরি, কন্টেন্ট রাইটারের কাজটা কি। এই জন্য আপনাকে কাজটা রেগুলার প্র্যাকটিস করতে হবে। এখন আসি আমরা যে অপটিমাইজেশনে, কন্টেন্ট অপটিমাইজেশনের কাজটা যদি বলি, দেখেন এখানে আরো কিছু সুন্দর জিনিস বের হয়েছে। ও কি এসইও কন্টেন্ট রাইটার ফর হেলথ অ্যান্ড বিউটি নিশ, ও নিশও এখানে উল্লেখ করে দিয়েছে। ও কি দিচ্ছে, এসইও ফ্রেন্ডলি আর্টিকেল আর ব্লগ পোস্ট ইউজিং জার্ভিক এআই টেকনোলজি। ও কিন্তু এআই দিয়ে লিখে দিচ্ছে, সেটাও ওর এখানে উল্লেখ করে দিয়েছে। তো আপনারা এআই দিয়ে যে কন্টেন্ট লিখছেন এটাও আপনি সেল করতে পারবেন। এসইও অপটিমাইজড, এই যে একটা পেয়েছি, এসইও অপটিমাইজড ওয়েবসাইট কন্টেন্ট কপিরাইটার। এই যে ও কি করছে, আপনার $100 নিচ্ছে, তার মধ্যে সে অলরেডি $1000 কমপ্লিট করে ফেলেছে। তার কাজটা কি, 500 ওয়ার্ডসের আইডিয়াল ফর স্মল প্রোডাক্ট পেজ আর ইন্ট্রো ল্যান্ডিং সেকশনস। হ্যাঁ, আমরা যেটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজে যে ইন্ট্রো থাকে শুরুতে, আমার ওয়েবসাইটের শুরুতে ল্যান্ডিং পেজে ইন্ট্রো থাকবে, ঠিক আছে। ইন্ট্রো পরে ও প্রোডাক্ট পেজের শর্ট কিছু ব্রিফ দিবে, এইটাই অলরেডি এক্সিস্টিং কন্টেন্ট আছে, ওইটা ও করে দিবে, ওইটাও অপটিমাইজ করবে। অপটিমাইজ করে কি করবে, এসইও ফ্রেন্ডলি করে দিবে, বা ওইটা যদি শর্ট করতে হয় বা আরও লং করতে হয় ওয়েবসাইটের জন্য, ও ওইটা আপনাকে করে দিবে। এটা হচ্ছে আপনার অপটিমাইজেশন। যেমন ও দেখেন 150 ওয়ার্ডসের আইডিয়াল ফর ব্র্যান্ড লঞ্চেস সেলস পেজ আর ই কমার্স অপটিমাইজেশন। তার মানে কি, আপনার অলরেডি একটা ওয়েবসাইট আছে, ই কমার্স সাইট আছে, ঠিক আছে, ওইটা আপনি র্যাঙ্কিংয়ে আছেন। আমরা যেটা লাস্ট ডেতে দেখেছি যে আমার ওয়েবসাইট কিভাবে র্যাঙ্কে থাকে। এখন আমার গুগলে তো ওয়েবসাইটটা হচ্ছে র্যাঙ্কে হচ্ছে আজকে আছে, সার্চ ইঞ্জিন এটা আজকে আছে। এই কন্টেন্টটা, এটা দেখেন 2024 সালে পাবলিশ হওয়া একটা কন্টেন্ট, এটা আজকে আছে দেখে যে 2 দিন পরে ওইটা আমার টপ লিস্টে থাকবে, এই গ্যারান্টিটা আপনার আমার কাছে নাই, আপনি আমি দিতে পারবো না, কারণ প্রতি সেকেন্ডে হিউজ কম্পিটিটর বাড়ছে, ডে বাই ডে কম্পিটিটর আসছে। তো আপনি যখন টপে আছেন আপনাকে চেষ্টা করতে হবে রেগুলার বেসিসে টপে থাকতে। আপনি যখন র্যাঙ্কিংটা ডাউন হয়ে যাচ্ছে তখন আপনার এটা আবার অপটিমাইজ করতে হবে। তো এর জন্য যে এই অপটিমাইজেশনটা এক্স্যাক্টলি কি,
এটা জানার জন্য আমার মেইনলি আজকের টাইপস অফ এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও, লোকাল এসইও। এখন অন পেজ এসইওটা কি? মূলত যদি আমরা বলি অন পেজ এসইও কি, এখানে আমার টোটাল ব্রিফ আছে। আমাদের এসইওটা টোটাল কমপ্লিট হয়ে গেলে আমি এই শিটটা হচ্ছে আপনাদের গ্রুপে শেয়ার করে দিব, যাতে আপনারা এইটা দেখে হচ্ছে অ্যানালাইসিস করতে পারেন। ঠিক আছে, তাহলে কি অন পেজ এসইওতে কি কি থাকবে? টাইটেল ট্যাগ থাকবে, মেটা ডেসক্রিপশন থাকবে। এখন টাইটেল ট্যাগ যদি বলি যে মেইন ক্লিকেবল হেডলাইন, মেইন ক্লিকেবল হেডলাইনটা কোনটা? এই যে ফার্স্টে যে হেডলাইন, এটা যখন ক্লিক করব তখনই তো আমার ল্যান্ডিং পেজটা ওপেন হবে। আপনার মেইন যে ক্লিকেবল হেডলাইন, এটা অবশ্যই সার্চ ইঞ্জিনে শো করতে হবে। এখন শো কীভাবে করবে আপনাকে? তাহলে টাইটেলটা ওইভাবে এসইও ফ্রেন্ডলি করে টাইটেলটা রেডি করতে হবে। কিভাবে টাইটেলটা রেডি করব? অবশ্যই 50 ক্যারেক্টার্সের মধ্যে রাখবো এবং সেখানে মিনিমাম 1 অথবা 2 ওয়ার্ডস রাখবো, যেটা খুবই পপুলার, যার ভলিউম খুবই হাই। ভলিউম কোথা থেকে চেক করব? কিওয়ার্ড সার্ভার আছে, কিওয়ার্ড সার্ভার থেকে আমরা ভলিউমটা চেক করে নিতে পারি। খুবই হাই, এবং সেখানে আপনার টাইটেলটা তখনই ক্লিকেবল এবং ইউনিক টাইটেল যখন হবে, টাইটেলটা আপনার হাই ভলিউমের একটা ওয়ার্ড থাকবে, প্লাস ওভারঅল টাইটেলটা, বারবার বলছি, টাইটেলের ইনক্লুডিং যে ওয়ার্ড সেটা হবে ভাইরাল বা হাই ভলিউমের ওয়ার্ড, কিন্তু ওভারঅল টাইটেলের যে স্ট্রাকচারটা সেটা হবে আপনার আনকমন বা ইউনিক। যেমন দেখেন, এই যে আমি এই টাইটেলটা দিয়েছি কে অন পেজ এসইও এলিমেন্টস। এখন দেখেন অন পেজ এসইও, এটা আবার খুবই পপুলার একটা ওয়ার্ড। অন পেজের থেকে ফার্স্ট পপুলার কোনটা? হাই ভলিউম হচ্ছে এসইও, তারপরে সেকেন্ড যদি বলি অন পেজ। এখন অন পেজ এসইও এটা মোটামুটি পপুলার বলা যায়, এটা লিখে মানুষ সার্চ করে, কিন্তু এটার আমার হিউজ কম্পিটিটর আছে। অন পেজ এসইও দিয়ে অনেকে হচ্ছে কন্টেন্ট লিখছে। তাহলে আমি ওভারঅল টাইটেলটা কিভাবে করতে পারি, এটাকে কি বলে, ওভারঅল টাইটেলটা আমি কিভাবে ইউনিক করতে পারি? তখন কি এর সাথে আমি কি অন পেজ এসইও দিলাম এবং লাস্টে এলিমেন্টস। এখন দেখবেন এটা আমি কিভাবে বুঝবো যে এই টাইটেলটা আমার কন্টেন্টের জন্য কতটা বেনিফিটেড, আদৌ আমি টাইটেলটা নিতে পারবো কি পারবো না। এর জন্য আজকে আমরা যেটা দেখব ওটাকে বলে কি, কিওয়ার্ড সার্ভার, সিমরাশ, কিওয়ার্ড রিসার্চ। এই যে দেখেন এই ওয়েবসাইটটা, না এটা তো না, সরি, অ্যারেফস কিওয়ার্ড জেনারেটর। সিমরাশের কাজ আছে, এটা অন্যটা। এটা দেখেন এই যে দেখেন এখানে আমি যে দিয়েছি, এটা আপনাদের আজকে নতুন একটা টাস্ক, এটা দেখবেন। এটা আবার হচ্ছে ফ্রি ভার্সন, কিন্তু আনলিমিটেড কাজ করার জন্য এটা পেইড টুলটা নিতে হয়, কিন্তু ফ্রি ভার্সন আপনি প্র্যাকটিস ফ্রি ভার্সন দিয়েই করতে পারবেন। আমরা কিওয়ার্ড সার্ভার দিয়ে রিসার্চ করেছি। এখন আমরা কি, এটা হচ্ছে arefs.com কিওয়ার্ড জেনারেটর, এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি।
আচ্ছা, এখানে দেখবেন আমি যে টাইটেলটা লিখেছি এক্স্যাক্টলি আমার টাইটেলটা কতটুকু কাজের। কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা হচ্ছে কি ইজি। আপনার ভলিউম 1000 এর বেশি হবে, ঠিক আছে, এটা ইজি। যদি বলি অন পেজ এসইও, শুধু অন পেজ এসইও, এটা হার্ড। মানে কি জানেন, এই যে এখানে কেডি মানে কি কিওয়ার্ড ডিফিকাল্টি, আপনি যে কিওয়ার্ডটা ইউজ করছেন এটা আপনার ওয়েবসাইটে হিট করার জন্য, বা কতটা আমরা এটা বলি কতটা ইউনিক, এটা কতটা অথেন্টিক, এটা কম্পিটিটর কতটা কম আছে, এটার দেখার জন্য আমরা ট্রাই করি কি আরএফসে গিয়ে যে আমার যে কিওয়ার্ড এক্সাক্ট কিওয়ার্ডটা আছে। এবং এখানে অবশ্যই আপনারা ফার্স্টে দেখবেন লোকেশন গুগল, এটা আমরা পরে দেখছি, কিন্তু এটা দেখবেন এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি, যে আপনি কতটা ডিফিকাল্টিস ফেস করবেন। আপনার যত কম্পিটিটর থাকবে তত আপনার ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করাটা ডিফিকাল্ট হবে, যত কম্পিটিটর কম থাকবে তত ওইটা নিয়ে ইজি হবে। এখন এখানে হয় কি, আপনি যদি খুবই লো ভলিউমের নন পপুলার কিছু কিওয়ার্ড দেন তখন ওইটা কিন্তু আপনার এখানে ইজি শো করবে। কিন্তু এখন আপনি জানেন যে আমার শুধু ইউনিক টাইটেল হলেই হবে না, টাইটেল এমন হতে হবে যেটা অবশ্যই যে কোনো পাবলিক হচ্ছে সার্চ দেয়, যত পাবলিক সার্চ দিবে তত আমার কন্টেন্টটা তার সামনে যাবে। তার জন্য কি আপনার টাইটেলটা তাহলে কিভাবে করতে হবে, আমরা যদি বলি তাহলে একটা টাইটেল কিভাবে করতে হবে, ওভারঅল একটা টাইটেলে যদি বলি, একটা টাইটেলে কমন কিছু ওয়ার্ড থাকবে, কমন ওয়ার্ড, ইউনিক টাইটেল, ইউনিক টাইটেল মানে ওভারঅল টাইটেলটা হবে ইউনিক, কিন্তু তার মধ্যে অবশ্যই কিছু কমন হাই ভলিউমের কিওয়ার্ড থাকবে। তখন কি দেখবেন এটা কেডি দেখাবে ইজি, মিডিয়াম, হাই, ঠিক আছে। এখানে আরেকটা এসে মিডিয়াম, হাই, এর সাথে সাথে কিছু সাজেস্ট করছে। দেখেন অন পেজ এসইও ইনফোগ্রাফিক, এখন আপনাকে এখানে অবশ্যই চিন্তা করতে হবে আমি অন পেজ এসইও লিখেছি, এখন এর সাথে ইনফোগ্রাফিক কথাটা কি ইন জেনারেল পার্সনদের জন্য ভ্যালুয়েবল, তারা কি এই কথাটা বুঝবে নাকি বুঝবে না। হ্যাঁ, আপনি একটা দুইটা ওয়ার্ড হচ্ছে এভাবে দিতে পারেন, কিন্তু আপনার ওভারঅল টাইটেলের মিনিংটা যেন আনমিনিংফুল না হয় বা ইন জেনারেল পার্সনদের কাছে হার্ড না হয়, তখনই আপনি ওই টাইটেলটা রাখতে পারবেন। তাহলে কি অন পেজ এসইও ইনফোগ্রাফিক, এটা যদি আপনি ইউজ করেন খুবই ইজি হবে। কিন্তু যদি শুধু অন পেজ এসইও দেন তখন ওইটার কি অলরেডি হিউজ কম্পিটিটর আছে, এটা হার্ড হবে। হোয়াট ইজ অন পেজ এসইও, এটাও খুব কমন একটা কথা, এই জন্য কি এই কথাটা নিয়ে কাজ করলে আপনার এটা হার্ড। এটা আপনাকে কিছু সাজেস্ট করছে, আপনার যখন এটা পেইড ভার্সন থাকবে, এই যে দেখেন হোয়াট আর সাম অন পেজ এসইও মিস্টেকস, অন পেজ এসইও টেকনিক্স, এখানে ফার্স্টে কয়টা রেজাল্ট শো করতেছে, 5 থেকে 6টা রেজাল্ট শো করবে, বাকিগুলো শো করবে না। 3 ডেজ যে দেখাচ্ছে যে এটা লাস্ট 3 ডেজের আপডেট, ঠিক আছে। আর এটা আপডেট হয়েছে কি 13 ডিসেম্বরের পর্যন্ত, যে একটা আপডেট অন পেজ এসইও, এটা নিয়ে কাজ করা খুবই টাফ। আর অন পেজ এসইও ইনফোগ্রাফিক মানে এটা মোস্ট রিসেন্ট একটা রিপোর্ট, এইটা নিয়ে আপনি তাহলে এই টাইটেলটা নিতে পারেন। তাহলে আমরা কিভাবে টাইটেলের মেইন থিমটা আপনি রেডি করলেন, তারপরে এইভাবে আমরা বিভিন্ন এক্সটেনশন থেকে নিতে পারি। সেম কাজ হচ্ছে সিমরাশে, তো সিমরাশে হচ্ছে আপনার পুরোটাই পেইড, এটা নিয়ে আসলে কাজ করাটা যায় না। এই যে দেখেন আমি এখানে যদি সরি, আমার আগের কিওয়ার্ডটা ছিল কি অন পেজ এসইও ইনফোগ্রাফিক, এই যে দেখেন ও অলরেডি সার্চ ভলিউম সহ দিয়েছে, সিপিসিটা ডিফিকাল্টিটা পার্সেন্টেজে দিয়েছে, যে অন পেজ এসইও ইনফোগ্রাফিক, এটার আপনি টোটাল, এটা যদি আপনার একটা ইয়ে থাকে, এটা যদি প্রিমিয়াম ভার্সনটা থাকে তাহলে আপনি এটা ডিটেলস একটা রিপোর্ট পাবেন, যেটা আমরা ফ্রি ভার্সনে পাচ্ছি না। দেখেন এখানে অন পেজ এসইও ভার্সেস অফ পেজ এসইও ইনফোগ্রাফিক অফ আর্টিকেল, অন পেজ এসইও, টোটাল আপনাকে এখান থেকে আপনি কিওয়ার্ডের সাজেশন নিতে পারেন, টাইটেলের সাজেশন নিতে পারেন, ঠিক আছে।
এভাবে আমরা টাইটেলটা রেডি করব। তাহলে আমার একটা কন্টেন্টের বেসটা কোথায় ডিপেন্ড করছে? টাইটেলের উপরে। যে দেখেন আমরা এই যে বলছিলাম, এখানে আপনি যদি গুগলের মধ্যে চান যে কোন কন্টেন্টটা শুধু গুগলের কম্পিটিটরের উপর ডিপেন্ড করবে, বিইং আছে, ইউটিউব আছে, ম্যাক্সিমাম আমরা ইউটিউবে এবং অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে, অ্যামাজনের জন্য বা ইউটিউব মার্কেটিংয়ে যারা কন্টেন্ট লিখবেন, আপনারা এই কাজটা এখান থেকে দেখতে পারেন। ঠিক আছে, এটা অলরেডি মেনটেনেন্স, এটা ফ্রি ভার্সন দিচ্ছে না। তো এইভাবে করে আমরা একটা টাইটেল রেডি করতে পারি। টাইটেল রেডি করার পরে আমরা মেটা ডেসক্রিপশনটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে যে আমরা এখানে কি লিখেছি, যে শর্ট একটা সামারিজ ডিসপ্লে করব, যেটা টাইটেলটার সার্চ রেজাল্টে থাকবে, মানে টাইটেলে কি বলেছে তার সার্চ টাইটেলে কি থিমটা, ওই থিমটা এখানে থাকবে। ইট শুড ক্লিয়ারলি কমিউনিকেট ভ্যালু, ইনক্লুড রিলেভেন্ট কিওয়ার্ড অ্যান্ড এনকারেজ ইউজার্স টু ক্লিক। মানে আপনার মেটা ডেসক্রিপশনটা এমনভাবে রেডি করতে হবে যেখানে আপনি আপনার যে টাইটেলটা ছিল ক্লিকেবল টাইটেলের রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে এবং খুবই ক্লিয়ারলি একটা মেসেজ দিবেন, যা পড়ে বা যার কনসেপ্টটা বুঝে আপনার ভিজিটার্সে ইনকারেজ করবে যে হ্যাঁ আমি দেখি ডিটেলসে কি লিখেছে। এটা হচ্ছে আমার অন পেজ এসিও। আমরা এখানে যা যা ডিটেলস বলছি এই টপিকগুলো প্রত্যেকটা আমার অন পেজ এসিওর মধ্যে। এরপর যদি বলি হেডিং আমরা পড়েছি, আপনার কিছু বুলেট পয়েন্ট দিয়ে হেডিং করি। যেমন এটা যদি বলি, এটার হচ্ছে আমার টাইটেল হচ্ছে কোনটা, কে অন পেজ এসইও এলিমেন্টস, এটা হচ্ছে আমার টাইটেল ট্যাগ, এটা হচ্ছে আমার হেডিং, মানে মেইন টপিক, আমার পেজের মেইন টপিক যেটা যদি আমি বলি অন পেজ এসইও, এটা হচ্ছে আমার মেইন টপিক। তারপরে কি কেস সেকশন, মানে আমার মেইন টপিকের পরে যে সেকশনগুলো থাকে, মেটা ডেসক্রিপশন, হেডলাইন্স, কন্টেন্ট কোয়ালিটি, এগুলো হচ্ছে আমার কি সেকশন। এরপরে যদি সাবসেকশন কি, এই যে দেখেন হেডলাইন, এই সেকশনটার পরে আমার সাবসেকশন কোথায় আসছে, H1 H2, এই যে দেখেন এই টপিকগুলো আমি কি শর্ট একটা ব্রিফ দিয়েছি, এটা হচ্ছে আমার সাবসেকশন। দিস ইমপ্রুভস আপনার এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা মেনটেন করলে আপনার সহজে কন্টেন্টটা আন্ডারস্ট্যান্ড করতে ইজি হয় একজন অডিয়েন্সের জন্য, প্লাস অডিয়েন্সের রিডিং মুডের কনসিস্টেন্সিটা ধরে রাখে। এরপরে যদি বলি কন্টেন্ট কোয়ালিটি, হ্যাঁ কন্টেন্ট কোয়ালিটি এটা আপনার উপরে, আপনি কিভাবে দিচ্ছেন। অরিজিনাল কন্টেন্ট দিচ্ছেন, অবশ্যই ইনফরমেটিভ হবে। এটা যদি ইউজার্স যেই ইন্টেনশন নিয়ে সার্চ করেছে, সেই সার্চ রেজাল্টের উপরে সে যা লিখে, যার জন্য সার্চ করেছে। যেমন এখন আমি বললাম কি যে হোয়াট ইজ এসইও, এখন আমি এসইওর উপর একটা কন্টেন্ট লিখেছি, কিন্তু সেখানে গিয়ে দেখলাম কি হোয়াট ইজ এসইও কি, এই জিনিস বাদে প্রত্যেকটা জিনিস, এসইও কত প্রকার, কিভাবে এসইও করে সব আছে, কিন্তু এসইও টপিকটা কি, এই জিনিসটার মূল থিমটা কি, এটাই আমার কোথাও নাই। এখন আমি সার্চ করতে আসলাম জানতে যে এসইও জিনিসটা কি, খায় নাকি মাথায় দেয়, ঠিক আছে, এই জিনিসটাই আমি জানছি না, কিন্তু আমি ওভারঅল এসইওর সব ম্যানুয়াল সব দিয়েছি, তাহলে ওটা কি আমার জন্য সুইটেবল হবে না। এই জন্য আমরা বলছি যে কন্টেন্ট কোয়ালিটিটা আপনাকে এভাবে ধরে রাখতে হবে যে আপনার ইউজার এক্স্যাক্ট যে কিওয়ার্ড দিয়ে সে সার্চ করে আপনার কন্টেন্টে এসেছে, ওই রিলেভেন্ট ইনফরমেশনটা যেন অবশ্যই থাকে। এরপর যদি বলি কিওয়ার্ডস হচ্ছে কি স্ট্র্যাটেজিক্যালি প্লেস টার্গেট কিওয়ার্ড। এটা যদি বলি টার্গেট না বলে আমরা নিশ বা আমরা যেটা বলেছি ফোকাসিং কিওয়ার্ড, সেটা অবশ্যই কোথায় থাকবে, টাইটেল, হেডলাইন, ইউআরএল এবং বডি কন্টেন্টে অবশ্যই থাকবে, যেটা অবশ্যই ন্যাচারাল ফ্লোতে থাকবে, যে আপনার কন্টেন্টের ফ্লোটা এভাবে থাকবে যে যেটা খুবই রিলেভেন্ট মনে হয়। তারপর যদি বলি ইউআরএল, হ্যাঁ ইউজ শর্ট ক্লিন, ইউআরএলটা সবসময় হয় কি যে আপনি যে টাইটেলটা দিবেন, টাইটেলটা যতটা শর্ট হবে আপনার ইউআরএলটা ঠিক ততটাই শর্ট হবে, এবং তাহলে কি আপনার টাইটেলের মধ্যে এমনভাবে টাইটেলটা রেডি করতে হবে যে টাইটেলের মধ্যে আপনার মেইন কনসেপ্টটা ফুটে ওঠে, ঠিক আছে। এখন আপনি যদি বলেন যে আমাকে যদি জিজ্ঞেস করেন আপনার ডেজিগনেশন কি, আপনি কি করেন, কোথায় থাকেন, এত কিছু ডিটেলস না করে আপনি আমাকে সরাসরি বলেন যে আপনার পরিচয় দিন, ঠিক আছে, আমার পরিচয়ের মধ্যে এই জিনিসগুলো চলে আসে। আপনার 4-5টা স্টেপ
রেডি করে আমাকে 5টা কোশ্চেন করতে হচ্ছে না। আপনি ডিরেক্ট আমাকে বলবেন যে আপু আপনার পরিচয় দিন, তাহলে আমার পরিচয়ের মধ্যে কি, আমার নাম কি, আমি কোথায় থাকি, কি করছি, ডিটেলস চলে আসবে। তাহলে আপনার টাইটেলটা হবে ঠিক এভাবে, আপনার এমন একটা হুক লাইন রেডি করতে হবে যেটার মধ্যে আপনার ওভারঅল কন্টেন্টের থিমটা চলে আসে, যে আপনি কি চাচ্ছেন। আপনার বারবার বলছি, আপনার যে কোনো কন্টেন্টে সবসময় চিন্তা করতে হবে আপনার মতো করে চিন্তা করবেন না, আপনি যে অডিয়েন্স টার্গেট করছেন অডিয়েন্সের মতো করে, তার সাইকোলজি বুঝে তার মতো করে চিন্তা করে একটা কন্টেন্ট রেডি করতে হবে। টাইটেলটা ঠিক সেভাবে রেডি করবেন এবং ওই টাইটেলের উপরেই ডিপেন্ড করছে আপনার ইউআরএলটা। এরপরে বলি ইমেজ। ইমেজের এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি, আমরা তো ইমেজের যে একটা এসিও দেখিয়েছিলাম, যে ব্যাক এন্ডে যে এসিওটা করে, ওটা কিন্তু আমার অন পেজ এসিও না, ওটা পরে অফ পেজ এসিওর মধ্যে। কিন্তু আমার ইমেজটা হচ্ছে আমি কোন কন্টেন্টে কোথায় হচ্ছে এসিও দিব, ওইটা হচ্ছে আমার কি আমার অন পেজ এসিও। আমার অন পেজ এসিওটা কি, ওভারঅল যদি আমি আরো একটু প্র্যাকটিক্যালি দেখি, এই কন্টেন্ট অ্যাজ এ এসিও কন্টেন্ট রাইটারের হচ্ছে আপনার কাজটা কি, আপনার কন্টেন্টে কি ইমেজ থাকবে, ইমেজটা কিভাবে রেডি করতে চান, কোন টপিকের সাথে আপনার ইমেজটা যাবে, ঠিক আছে, এই থিমটা চিন্তা করা, রেডি করা, এটা হচ্ছে আপনার কাজ। এটা হচ্ছে আমার অন পেজ এসিওর কাজ। যা আমার আমি যখন একটা কন্টেন্টের অন পেজ এসিও করব, তখন আমি এটা সিলেক্ট করে দেব, ডিসাইড করে দেব যে আমার কোন লেখাটার পরে কোন ইমেজটা যাবে, আমার ইমেজটা কেমন হবে, ঠিক আছে, আমার ইমেজটা কি ইনফোগ্রাফিক হবে নাকি মূল থিমের স্ট্যাটিক হবে, কি হবে। এই যে দেখেন ইমেজটা কি রাইট সাইডে বসবে না লেফট সাইডে, এইটা হচ্ছে আমার অন পেজ এসিও, ঠিক আছে। ইমেজ অর্গানাইজেশন, যেটা অর্গানাইজ করাটা হচ্ছে অন পেজ এসিও। আর এই ইমেজ অর্গানাইজ করার আগে যে আমরা ইমেজে ব্যাকলিঙ্ক সেট করি, ওইটা হচ্ছে আমার অফ পেজ এসিওর টপিক, ঠিক আছে। এরপরে যদি বলি ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, এটা আমরা জানি ডিস্ট্রিবিউশন লিঙ্ক কোথায় থাকবে, কোথায় কোন সাইটে থাকবে, ঠিক আছে। এরপরে আসি ইউজার এক্সপিরিয়েন্স। ইউজার এক্সপিরিয়েন্স এই জিনিসটা আপনার আমার কাজ না, কন্টেন্ট রাইটারের কাজ না, কিন্তু তারপরও কিছু জিনিস, যে পুরো বাড়িটার প্ল্যান আপনি করলেন কিন্তু বাড়িটার গেট কোথায় হবে সেটা আপনি বললেন যে এটা বাড়ির মালিকের কাজ, না, ব্যাপারটা এমন না। এটা আপনাকে এটার আইডিয়া রাখতে হবে যে ইউজার এক্সপিরিয়েন্স বা ইউএক্স এটা কি, যে আপনি যেই ওয়েবসাইটে আপনি তো আপলোড করবেন, তাই না, আপলোড করলে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে কি, যে আপনার পেজের যে ফাস্ট লোডিং যে পেজটা, ওই পেজটা ফাস্ট হতে হবে। আমি এই যে দেখেন এই ওয়েবসাইটগুলোটা স্ক্রল করছি, এটা খুব স্মুথ। আমার এই যে মাঝে আমি দেখলাম ফাইবার দেখলাম কি খুবই স্লো, তাহলে আমার কি মনে ইচ্ছা হবে যে আমি আবার ওই ওয়েবসাইটে যাই, তার থেকে আমি স্মুথ যে ওয়েবসাইটটা পাচ্ছি, একটু পরপর হচ্ছে জ্যাম হয়ে যাচ্ছে না, তাহলে আমি এই ওয়েবসাইটের ওয়েব পেজের কন্টেন্টেই দেখব। এটা হচ্ছে আপনার ইউএক্স, সরি, হ্যাঁ, ইউজার এক্সপিরিয়েন্স বা ইউএক্স যেটা বলি আমরা, আপনার মোবাইলের রেসপন্স কতটুকু করা যায়, হ্যাঁ, কোনটার পরে কোন টপিকটা আসবে, এটা আপনার একটু দেখার, অ্যাটলিস্ট ডেভেলপারকে আপনি বলে রাখবেন যে ভাই আমি যে কন্টেন্টটা রেখেছি, কন্টেন্টটা আমার এইভাবে হেভি হয়ে গিয়েছে, যার জন্য পেজটা লোড নিচ্ছে না, আমাকে এটা যেভাবে হোক আপনি ডেভেলপ করে দেন। এটা আমাদের অপশনাল, কিন্তু এটা আমাদের জানতে হয়, এটার দিকে আমাদের খবরদারি করতে হয়, এই, ঠিক আছে। এখন আমরা যদি বলি এই অন পেজ এসইও এলিমেন্টসগুলো কিসে হেল্প করে কি সেটা আমরা এতক্ষণে বুঝে গেছি, যে এটা যখন আপনি হায়ার র্যাঙ্কিংয়ে থাকবেন, আপনার ট্রাফিক বাড়ানোর জন্য, আপনার ওয়েবসাইটের কনভারসেশন রেশিওটা বাড়ার জন্য এই এলিমেন্টসগুলো দরকার। এখন আমরা যদি বলি অফ পেজ এসইও, ঠিক আছে, আচ্ছা আপনারা কি শুধু আমার ব্রিফ শুনে যাচ্ছেন, কারো কোনো কোশ্চেন নাই? আমি মাঝে বলেছিলাম সিটিআর, আমি যে আপনাদের জন্য এটা রেডি করে রেখেছিলাম, সিটিআর কি ফর্মুলা, আপনারা কেউ জিজ্ঞেস করেন যে আপু এক্স্যাক্টলি সিটিআর কি,
আপনাকে আদৌ ক্লাসে আছেন সবাই ভাইয়েরা আপুরা? জি আছে। সিটিআর এর কোশ্চেনটা কেউ করেন নাই আপু, যে সিটিআরটা কি? আমার তো এটা এখানে না থাকলে আমার এটা খেয়ালও থাকতো না। আমি তো দিয়ে যাচ্ছি, আপনারা কোশ্চেন না করলে তার মানে আপনারা সব বুঝতে পারছেন ইজিলি। যে ফার্স্টে কোথায় সিটিআর দিয়েছিলাম, এই যে ভিজিবিলিটি অ্যান্ড সিটিআর। এক্সাক্ট সিটিআরটা কি এটা বলি, যে এক্সাক্ট সিটিআর মিনস হচ্ছে ক্লিক থ্রু রেট, মানে আপনার যে পার্সনগুলো আপনার কন্টেন্ট দেখার পরে হচ্ছে, যেমন আমরা ফার্স্টে যে লিঙ্কটা দেখেছি, লিঙ্কটা দেখার পরে আমরা ক্লিক করলাম পার ক্লিক, হ্যাঁ, এটা হচ্ছে সিটিআর। এটার সহজ যদি বলি, আপনার ইউজার্স কতজন আছে এটা আপনি চেক করতে পারবেন, কোন কন্টেন্টে সে ক্লিক করেছে, কতটা সার্চ রেজাল্ট এসেছে, এটা আপনি যখন অপটিমাইজ করবেন এই জিনিসটা আপনার জানতে হবে, ঠিক আছে। সিটিআর এর যদি ফর্মুলাটা বলি, ক্লিকস মানে কতগুলো ক্লিক পড়েছে, ইমপ্রেশন পড়েছে, তাকে 100 দিয়ে গুণ করতে হবে। যদি আমরা বলি যে, এটা আমি বলেছি কিন্তু সিটিআরটা জাস্ট একটা টার্ম, আমরা এটা বলেছিলাম যে ট্রাফিক, ঠিক আছে, একটা ওয়েবসাইটে ট্রাফিক আসে আর একটা কি অডিয়েন্স। তো আপনার ট্রাফিক আসা মানেই হচ্ছে কি আপনার 10টা মাল্টিপল ইমেল বা মাল্টিপল পার্সন আসছে, ইন্ডিভিজুয়ালি 10জন পার্সন আসছে, কিন্তু তারা 10জন পার্সনই সেম 10জন আপনার ওয়েবসাইটের কন্টেন্টটা 5 বার 10 বার 6 বার করে টোটাল 11 বার দেখেছে, ঠিক আছে, সরি 11 বার না, টোটাল 100 বার দেখেছে। তাহলে আপনার এই ওয়েব পেজে হচ্ছে যতবার সার্চ করার পর সামনে এসেছে বা যতবার দেখেছে, এটা হচ্ছে আপনার, যদি বলি ইমপ্রেশন, এটা হচ্ছে কি ইমপ্রেশন, যতবার আপনার সামনে চলে এসেছে এটা ইমপ্রেশন। ক্লিক করেছে যতবার, এটা হচ্ছে ইউজার্স বা ট্রাফিক, আপনার নিউ ট্রাফিক এসেছে, নিউ ক্লিক পড়েছে। হ্যাঁ, ক্লিক আমি একবার করতে পারি, আমি সেম থেকে 10 বারও করতে পারি। তো ইউজার্স কি, যে ট্রাফিক হবে একজন, ইউজার্স হতে পারে 100 জন, ঠিক আছে। তো সিটিআরটা এইভাবে করে ক্যালকুলেট করে যে ওভারঅল যদি আপনার ইউজার্স ক্লিক করে 50 বার, তার মধ্যে ইমপ্রেশন হয় 1000, তাহলে আপনার সিটিআর কত, 5%। এটা আপনার জন্য ভালো। আপনি এই সিটিআরটা আমরা কেন দেখব এটা আমরা বলছি। আপনি যখন অপটিমাইজেশনে যাবেন, আচ্ছা আমরা অফ পেজটা শেষ করে নিই, তারপরে আমরা সিটিআর এর বাকিটুকু বলছি এবং অপটিমাইজেরটাও বলছি। এখন আসি অফ পেজ এসইও, ঠিক আছে। অফ পেজ এসইও যদি বলি, আমাদের কন্টেন্ট রাইটারের অফ পেজ এসইওর ওইভাবে কাজ থাকে না, এজন্য আমি অফ পেজ এসইওর এত ডিটেলসটা দেইনি। অফ পেজ এসইওটা হচ্ছে কি, আপনি অফ পেজ এসইও শুধু একটা কাজই করি আমরা, যেটা হচ্ছে কন্টেন্টটা, ইমেজ বা ভিডিও যেটা ব্যাকলিঙ্ক সেট করি, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট রাইটারের কাজ, ঠিক আছে। যে আপনি সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনি কন্টেন্টটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করছেন, এটা অ্যাজ এ কন্টেন্ট রাইটারের কাজ না। এটা যখন আমরা বলি এটা একজন মার্কেটার, ডিজিটাল মার্কেটারের কাজ, এই কাজটা সে করবে। আপনি কন্টেন্ট রাইটার, আপনার কাজ শুধু কন্টেন্ট লিখে পাবলিশ করা, ঠিক আছে, ব্যাস এইটুকু হচ্ছে আপনার কাজ।
তারপর যদি বলি পেজের স্পিড বাড়ানো, যেটা আমরা বললাম এটা আবার টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে, ঠিক আছে। মোবাইল ইউজারদের জন্য কতটা ইজি ওয়েতে আপনার কন্টেন্টটা প্রেজেন্ট করা যাবে, এইটা হচ্ছে অফ পেজ এসইও। তার মানে কি অফ পেজ এসইওটা আমাদের রেগুলার হচ্ছে কন্টেন্ট রাইটারের যদি বলি অফ পেজ এসইও শুধুমাত্র আমরা যে ইমেজ অ্যান্ড ভিডিওর যে ব্যাকলিঙ্ক সেট করি, এইটা হচ্ছে আমাদের কন্টেন্ট রাইটারের জন্য এইটুকু জেনে রাখলেই হবে। এর বেশি আমাদের কন্টেন্ট রাইটারদের অফ পেজ এসইওর কোনো কাজ নেই। তো আমাদের মেইনলি কাজ হচ্ছে অন পেজ এসইও। এরপরে আমাদের আরেকটা টপিক ছিল কি লোকাল এসইও। লোকাল এসইওটা আমারই কিছু না। লোকাল এসইওটা মূলত কি, আপনি এখন বাংলাদেশের জন্য কন্টেন্ট লিখছেন। যেমন দেখেন আগামীকালকে আমাদের দেশে যে কোনো একজন ইম্পর্টেন্স একজন ব্যক্তিত্বের আসবে, যার জন্য এখন সোশ্যাল মিডিয়ার তার নামে তার রিলেভেন্ট কন্টেন্টে সয়লাভ হয়ে গিয়েছে এবং এটা নেক্সট 5 to 7 days থাকবে নতুন কোনো ইস্যু আসার আগ পর্যন্ত। তাহলে এখন আপনাকে বুঝতে হবে, আপনি বাংলাদেশে যদি এখন কোনো কন্টেন্ট পাবলিশ করেন, তাহলে আপনার এই যে রিলেভেন্ট যে টপিক, লোকাল যে টপিকটা এখন রানিং চলছে, হাইপ আছে, এই হাইপটা আপনাকে ধরতে হবে। এই হাইপের সাথে কিছু একটা আপনাকে মিক্স করে কন্টেন্ট রেডি করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার লোকাল এসইও। হতে পারে সেখানে হ্যাশট্যাগ, এখন আমার যদি বলি আমি আজকে যে হ্যাশট্যাগ আছে আগামীকালকে আমার এই লোকেশনে এই হ্যাশট্যাগ থাকবে না, এর থেকে অন্য কোনো একটা পপুলার কন্টেন্ট আসবে, সেই হ্যাশট্যাগ ইউজ হবে। তাহলে এইটা আপনাকে সবসময় ফাইন্ড আউট করতে হবে যে আমার সবসময় যখন আমি কন্টেন্টটা, এটা সবসময় অপটিমাইজেশনের সময় আসে, বেসিক কন্টেন্ট রাইটিংয়ের সময় এটা আমাদের খেয়াল রাখবো। যেমন হচ্ছে আমরা যদি বলি আমরা বাংলাদেশের লোকেশনে এসইও কথাটা কতবার সার্চ করা হয়, তার থেকে ইউএসএ বেশি সার্চ করা হয়। এখন আমরা যদি বাংলাদেশের লোকেশনে বলি হোয়াট ইজ এসইও, হ্যাঁ, এটার থেকে দেখবো এটার থেকে সার্চিং ভলিউম কি ফুল মিনিং অফ এসইও, এটার রেজাল্ট খুব বেশি হয়। কিন্তু আমি যদি বলি ইউএসএ, কানাডা, তখন তারপরে হচ্ছে ফ্রান্স, ওদের এরিয়ায় কি হয়, ওদের এরিয়ায় থাকে হোয়াট টাইপস অফ এসইও, হাউ টু ডু এসইও। দেখেন আপনি এসইও সেম থিম, সেম কন্টেন্ট, সেম নিশ, কিন্তু মানুষের জানার বা সার্চিংয়ের টপিকগুলো আলাদা। কেউ জানতে চাচ্ছে যে এসইওর ফুল মিনিং কি, কেউ জানতে চাচ্ছে কি এসইও কিভাবে করব, এসইও কিভাবে আমার ওয়েবসাইটে ইম্প্যাক্ট ফেলবে, যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ওয়েবসাইট এসইও কিভাবে করব, এই ধরনের কন্টেন্ট। তো এইটা আপনাকে মাথায় নিয়ে কাজ করতে হবে যে আমার লোকাল এসইওর জন্য আমি কোন টপিকটা কাজ করব, আমার রিলেভেন্ট টপিক কি হবে। আপনি তো একটা নিশ নিয়ে কাজ করছেন, ওই নিশের রিলেভেন্ট টপিকটা কি হবে, ওইটা আপনি লোকাল এসইও টার্গেট করে আপনি এটা সার্চ করে অ্যানালাইসিস করে তারপর কন্টেন্ট রাখবেন। এই গেল আমাদের অন পেজ এসইও, ঠিক আছে। এখন আসি সিটিআর, ঠিক আছে, সিম্পল ডেফিনেশন এটা আমার গেল। এখন সিটিআর ম্যাটার্স কি করে, আপনার যদি কিভাবে অ্যাট্রাকটিভ ট্যাগ এবং মেটা ডেসক্রিপশন রাখবেন সেটার উপরে সিটিআর ডিপেন্ড করছে। আপনার যখন একটা অ্যাড রাখবেন বা কন্টেন্ট পারফরমেন্স, সেটা আপনার সিটিআর কাজ করবে, যতবার ক্লিক আসবে, ঠিক আছে। অবশ্যই আপনার টাইটেলটা সেভাবে অ্যাট্রাকটিভ হবে দেখে সেটা ক্লিক আসবে। আপনার এসইও করতে সিটিআরটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইটা হচ্ছে ওভারঅল আমার অন পেজ এসইও। এখন যদি বলি অন পেজ এসইওর আমরা আজকে যেটা দেখলাম, অন পেজ এসইও আমরা মনে হবে যে হ্যাঁ এই কাজগুলো তো আমরা আগেও দেখেছি, কিন্তু এক্স্যাক্টলি এগুলো কি যে অন পেজ এসইও বলে এটা আমরা জানি না। কারণ আপনাকে যদি আপনার একটা ক্লায়েন্ট যখন কাজ দিবে, আপনাকে সাপোজ ধরেন একটা ওয়েবসাইট দিয়ে দিবে, আমি আমার একটা ডেমো ওয়েবসাইট দেখাচ্ছি আপনাদের।
ওয়ার্ডপ্রেস। এই যে দেখেন, আপনার কাজগুলো যখন আসবে, মনে করেন আমি আপনাকে বলে দিচ্ছি যে এই আমার হচ্ছে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের 10টা বা 20টা ল্যান্ডিং পেজ আছে। তো আপনি সব না আমাকে 2টা পেজের, হোম পেজ এবং অ্যাবাউট সেকশনের বা ব্লগ পেজ, এই 2টা পেজ আমাকে এসইও করে দেন। দেখেন আমার এই পেজে কন্টেন্ট পাবলিশ করা আছে, সব কিছু আছে। এখন তাহলে কোশ্চেন হচ্ছে আপনার কি আপনি এসইওটা করবেন, ঠিক আছে? তখন আমি আপনাকে হায়ার করব যে ঠিক আছে আপনি আমার অন পেজ এসইও করে দেন। আপনি অফ পেজ করবেন, অন পেজ এসইও। তখন আপনি তো বুঝবেন না যে আচ্ছা সে আমাকে অন পেজ এসইও করতে বলছে, এক্স্যাক্টলি অন পেজ এসইওটা কি। তো আপনি এক্স্যাক্টলি সবই জানেন, অন পেজ এসইও কীভাবে করে, কোন টপিকটা করে, সবটাই আপনি জানেন। কিন্তু এই টার্মসগুলোর জন্য আপনি বুঝতে পারবেন না যে হ্যাঁ অন পেজ এসইও কি। এক্স্যাক্টলি দেখবেন যে হ্যাঁ আমার যে এই কন্টেন্টটা পাবলিশ করা আছে, আমি ফার্স্টে দেখব কি আমার যে ইউআরএল টাইটেলটা, মেইন টাইটেল, আমার যে সঞ্জিদা লেখা, এটা আমার ওয়েবসাইটের লোগো, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নেম, আর কিছু না, ঠিক আছে? তো আমার মেইন যে টাইটেলটা দেখব, আমার টাইটেলটা ইউআরএল এ আছে কিনা। এই যে দেখেন, হাউ টু বি এ সাকসেসফুল ফ্রিল্যান্সার, এটা অটোমেটেড করা আছে, অটোমেটেড চলে যাবে। এবং আমি যেই ডেটে হচ্ছে পাবলিশ করবো, এই ডেটে এটা ইউআরএল অটোমেটেড সেট হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখবেন যে আপনার চিন্তা করতে হবে যে আমার যে টাইটেলটা কি আমি অপটিমাইজ করতে পারবো। এখন এই অপটিমাইজ করব বলতে এটা না যে হাউ টু বি এ সাকসেসফুল ফ্রিল্যান্সার, ওভারঅল এই কন্টেন্ট চেঞ্জ করে আমি নতুন কোনো কন্টেন্ট দিব না। আপনি এটা করবেন, আপনি কি করবেন, আপনি এই কন্টেন্টটাই একটু অ্যানাদার ওয়েতে হচ্ছে প্রেজেন্ট করবেন, ঠিক আছে? আপনি সেই রেগুলার মাছ ভাজাই খাচ্ছেন, আজকে একটু মাছ ঝোল তরকারি ট্রাই করে দেখেন, আজকে একটু ফিশ ফ্রাই ট্রাই করে দেখেন। আমরা যে মাছ ভাজা খাই, বাইরে গিয়ে খাই ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, আইটেম তো সেই মাছের আইটেম, প্রেজেন্টেশনটা ডিফারেন্ট, ঠিক আছে? কুকিং প্রসেসটা একটু ডিফারেন্ট, প্রেজেন্টেশনটা ডিফারেন্ট, যার জন্য ওর নামটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। লোকাল এরিয়ায় খাচ্ছেন চিকেন চাপ, আপনি 5 স্টারে গিয়ে সেটাই খাচ্ছেন যে চিকেন চাপ উইথ ম্যাশড পটেটো। ব্যাপারটা এমন না। আপনার কন্টেন্ট রাইটারের কাজটাও ঠিক এমনটা, আপনি যখন অপটিমাইজ করবেন, এইটা হচ্ছে আমার অপটিমাইজেশনের কাজ। আপনার এক্সিস্টিং কন্টেন্টে আমি পলিশ করে দিচ্ছি। হ্যাঁ, আপনার এখানে কি আছে, হাউ টু বি এ সাকসেসফুল ফ্রিল্যান্সার, আমি টাইটেলটা চেঞ্জ করতে পারি না। ওয়ে টু বি এ সাকসেসফুল ফ্রিল্যান্সার, হাউ টু কথাটা খুবই কমন, সেখানে আমি লিখতে পারি ওয়ে টু বি এ সাকসেসফুল ফ্রিল্যান্সার বা রোড টু এ সাকসেসফুল ফ্রিল্যান্সার, ঠিক আছে? এই জিনিসটাই আপনি অপটিমাইজ করবেন, টাইটেলটা অপটিমাইজ করলেন। এরপরে দেখেন আমার এখানে ফার্স্টে আমি কি দিয়েছি, এটা একটা ইমেজ দিয়েছি না, আমি ইমেজ দিব না, কারণ এটা দেখার পরে মানুষ ইমেজ দেখে চলে যেতে পারে, এখানে তো ইনফরমেশন নেই, ইনফরমেশনের জন্য আমার এত টাইম নেই। তখন আমি কি করি, এখানে একটা ইন্ট্রো দিতে পারি। আপনি ভিতরের কন্টেন্টটার বডিটা, ইন্ট্রোটা আপনি আপনার মতো করে চেঞ্জ করেন, অপটিমাইজ করে দেন। আপনার যেখানে ছিল 500 ওয়ার্ড, সেখানে আপনি 700 ওয়ার্ড দেন, সেখানে আরও আপডেট কিছু ইনফরমেশন দেন, আপনার ফোকাসিং ওয়ার্ডটা আপনি ব্যালেন্স করেন। এই ওভারঅল জিনিসটা আপনি অপটিমাইজ করে নিচ্ছেন, এইটাই হচ্ছে আপনার অপটিমাইজ। আপনার প্রত্যেকটা যে বুলেট ছিল, বুলেট পয়েন্টগুলো আপনি চেঞ্জ করে দিচ্ছেন। আপনি হাউ টু স্টার্টিং ফ্রিল্যান্স, এটাই আপনি দিচ্ছেন যে প্রাইমারি স্টেজ অফ এ ফ্রিল্যান্সিং, ঠিক আছে? সেম কনসেপ্ট আপনি জাস্ট একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করছেন। আপনি এই যে ও টোটাল যেটা দিয়েছে, এখন আমাদের চ্যাট জিটিপি আছে, আমি এইটা যদি বলি, চ্যাট জিটিপিকে আমি একটা প্রম্পট দিচ্ছি, এটা আমি একটু কপি করে
আমি যদি চ্যাট জিটিপি থেকে নেই, দেখছেন জাস্ট এটার টপিকটা আমার চেঞ্জ হয়ে এসছে, ঠিক আছে। আচ্ছা, এটা আমি টোটাল একটা আর্টিকেল নিয়ে আসছি, এটা আমার আর্টিকেল আনা উচিত হয়নি, আমি কিওয়ার্ডটা লিখে দেই না যে কত কিওয়ার্ডের মধ্যে, যেন আমার ও একটা পুরো আর্টিকেল, কারণ আমি এখানে আর্টিকেল লিখে দিয়েছি। এই যে দেখছেন, ও আমাকে এটা দিয়ে দিল। ওখানে দিয়েছে কি, আমার এটা ছিল হাউ টু বি এ ফ্রিল্যান্সার, আর ওখানে দিয়েছে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং ইন 2025 এ শর্ট গাইড। আমার এক্স্যাক্ট টাইটেলটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে এইভাবে করে আমার টোটাল কন্টেন্টগুলো পাবলিশ আমরা রেডি করব, তারপরে দেন আমরা পাবলিশে যাব। তো অপটিমাইজেশনটা আপনার এভাবে আসবে। আপনার আগের পুরনো কিছু ইমেজ ছিল, ওই ইমেজগুলো আপনি চাচ্ছেন যে নতুন করে রিঅর্গানাইজ করতে, বা নিউ কোনো ইমেজ, আপডেটেড কোনো ইমেজ আসছে ওই ইমেজগুলো দিবেন। এক্সটার্নাল এবং ইন্টারনাল কিছু লিঙ্ক যদি শেয়ার করতে চান, ঠিক আছে, হাইলাইট করতে চান, এইটাই হচ্ছে আপনার অপটিমাইজ। আপনার এক্সিস্টিং কন্টেন্ট আছে, ওইটা আপনি পলিশ করবেন। আর যদি ফুল কন্টেন্ট রাইটিংটা আপনি করতে চান, তখন আপনাকে আপনার মতো করে এভাবে কাজ করতে হবে। আজকের টপিকে কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পেরেছেন সবাই? এখনো অ্যাক্টিভ আছেন কে কে?
আচ্ছা, তাহলে আমরা এসইওর চ্যাপ্টারটা মোটামুটি ক্লোজ করতে চাচ্ছি। যদি আপনাদের কারো কোনো কোয়েরিজ না থাকে, নেক্সট ফ্রাইডেতে আমরা হচ্ছে তাহলে কিওয়ার্ডে ব্যাক করব এবং আপনাদের তাহলে একটা টাস্ক দিব আজকে। আপনারা আমাকে ফার্স্ট অ্যাসাইনমেন্টটা হচ্ছে সাবমিট করেন। পারবেন না সবাই? সবারই তো ম্যাক্সিমামই হচ্ছে কালকের একদিন অফ আছে। অফ ডেতে আমরা হচ্ছে নেক্সট ফ্রাইডেতে একটা অ্যাসাইনমেন্ট নেই। অ্যাসাইনমেন্ট শিটটা আমি দিয়ে দিচ্ছি, টপিক দিয়ে দিচ্ছি। আপনারা এর উপরে ডিপেন্ড করে মোস্ট পাওয়ারফুল কিছু টাইটেল রাখবেন। একটা টাইটেল থাকবে এবং একটা ওয়েব ব্লগ পোস্ট থাকবে। নেক্সট একটা নিব হচ্ছে কিওয়ার্ড রিসার্চের উপরে। কিওয়ার্ড রিসার্চে আর দুইটা ক্লাস নিয়ে আমি দেখি আপনাদের সবার নামগুলো ঠিক আছে কিনা। শিটটা তাহলে রেডি করে দেই। আচ্ছা, কারো কোনো কোয়েরিজ আছে আজকে? তাহলে যদি না থাকে আমি আপনাদের অ্যাসাইনমেন্টটা বুঝিয়ে দেই। আপনারা শুক্রবার 5টা এসইও ফ্রেন্ডলি টাইটেল রেডি করবেন। ম্যাম, যে জি, বিষয়টা কি নির্ধারিত থাকবে নাকি মানে আমাদের নিজেদের ইচ্ছে মতো ঠিক করব? না না, আমি টপিক দিয়ে দিব আপনাদেরকে। আমি টপিক দিয়ে দিব। এরপরে হচ্ছে ফাইনাল আমরা একটা ওয়েব ব্লগ পোস্টের কন্টেন্ট নিব, যেটা হচ্ছে একদম অ্যাজ এ ক্লায়েন্ট আপনাদের কিভাবে হচ্ছে কন্টেন্টগুলো রেডি করতে দিবে ওইভাবে একটা প্রম্পট দিব। ওই অনুযায়ী আপনারা কন্টেন্ট রেডি করে দিবেন। আপাতত আপনারা হচ্ছে টাইটেলটা রাখেন। আর কিওয়ার্ড রিসার্চের কাজ তো সবাই প্র্যাকটিস করে যাচ্ছেন না। আমি ওই শিটটা আরও একটু আপডেট হলে ওইটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে নিয়ে নেব, কিওয়ার্ড রিসার্চ। আপনারা যে অ্যাসাইনমেন্টটা সবাই কি করবেন, গুগল ডক শিটে সাবমিট করবেন। ডক শিটে রেডি করে জাস্ট আমি যে অ্যাসাইনমেন্ট শিটটা দিব, অ্যাসাইনমেন্ট শিটে আপনারা এই যে আমি শিটটা দিয়ে দিয়ে দিচ্ছি, আপনাদের গ্রুপে দিয়ে দিব। এই যে আমি অ্যাসাইনমেন্টের শিটটা দিয়ে দিয়েছি। এইটা শর্ট করে দিই।
অ্যাসাইনমেন্ট 1, যার যার নাম এখানে আছে নামের সামনে জাস্ট আপনার যে শীটটা আছে শীটে অবশ্যই আমাকে ভিউয়ার অ্যাক্সেস দিবেন, দিয়ে আপনি এখানে কমেন্টে গিয়ে এই যে কমেন্ট করে আপনার এই ইউআরএলটা আপনি এখানে শেয়ার করে দিবেন। অবশ্যই যার যার নামের সামনে শেষে দিবেন। একজনের নামের ঘরে অন্য কেউ হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন না। অ্যাসাইনমেন্ট 1 এই কলামে, ঠিক আছে? আর নেক্সট অ্যাসাইনমেন্ট আমরা শুক্রবার রিভিল করব। এই শীটটা আমি দিয়ে দিব না গ্রুপে। আজকে একটু অ্যাটেন্ডেন্সটা দেখেন সবাই। কেউ কি হ্যান্ড রেজ করছেন? অ্যাটেন্ডেন্স দিচ্ছি। জি সীমান্ত ভাইয়া বলেন। ম্যাম অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য হ্যান্ড রেজ করেছি। বুঝি নাই। বললাম অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য হ্যান্ড রেজ করেছি। ও আচ্ছা।